আমাদের আজকের গল্প বৃত্তের বাইরে, কলমে ছবি ব্যানার্জি। আজ 2 মাস ধরে বিমলা আসন্ন বিপদের কথা ভেবে ভেবে ভয় ভয় রাধা গোবিন্দ মন্দিরে নিত্য নৈমিত্তিক কাজ আর ঠাকুরের ভোগ রান্না করতে করতে কান খাড়া করে থাকে ভূতপূর্ব জমিদার নগেন্দ্রনাথ রায়ের রায় শোনার জন্য। বিমলার হাতে কোলে 2 মেয়ে, 1 ছেলে। স্বামী শেখর চক্রবর্তী, বিধবা শাশুড়ি আর নিঃসন্তান বিধবা পিসি শাশুড়ি মিলে বিমলার সংসারে 7টা পেট। এককালের জমিদার নগেন্দ্রনাথ রায়, যিনি এই ছোট মফস্বল শহরে রাঙাবাবু নামে পরিচিত, তাদেরই কুলদেবতা রাধা গোবিন্দ মন্দিরের নিত্য সেবার স্থায়ী পুরোহিত শেখর চক্রবর্তী। সেবায়িত হিসাবে 5 বিঘে জমি, 2টো পুকুরের 2 আনা করে অংশ ছাড়াও একটা মাসোহারার বন্দোবস্ত ছিল। সেই আয়ে 7টা পেট স্বচ্ছন্দে চলে যেত। শুধু 1 বেলা রান্নার খরচ ছাড়া কোনো খরচ ছিল না। খুব ভোরে ওঠে বিমলা, নিজের সংসারের বাসি কাজ সেরে স্নান করে মন্দিরে চলে আসে। মন্দিরের ভিতর ধোয়া মোছা করে ঠাকুরের ফল মিষ্টি ও আনুষঙ্গিক সব জোগাড়যন্ত্র করে রেখে ভোগ রান্না করতে বসে। দোল, রাস পূর্ণিমা, জন্মাষ্টমীতে ঠাকুরকে গা ভর্তি গয়না দিয়ে সাজানো হয়। সেই সব বিশেষ উৎসবে পাড়ার লোকজন ছাড়াও দূর দূরান্তের বহু লোকজন ঠাকুরের ভোগ খেতে আসে। বিশাল নাট মন্দিরে নামকরা কীর্তনিয়ারা ঠাকুরের নাম সংকীর্তন করে। প্রতিদিন 9 পোয়া কামিনী ভোগ চালের অন্ন, শাক, 3 বা 5 রকম ভাজা, 2টো নিরামিষ তরকারি, ডাল, চাটনি কিংবা টক আর পায়েস রান্না হয়। গোটা শীতকালের প্রায় দিন খিচুড়ির ভোগ রান্না হয়। 2টো পরাত ভর্তি ভোগ বিমলার সংসারে যায়। বাকি অন্ন, ব্যঞ্জন, পায়েস ঠাকুরকে নিবেদন করে জমিদার বাড়ি যায়। দুপুরে ওই ভোগের প্রসাদে সবার চলে যায়, শুধু একটু বাড়তি ভাত হয়। ফল মিষ্টি আর ঘরে ভাজা মুড়িতে তাদের মোটামুটি জলখাবার হয়ে যায়। রান্না হয় শুধু রাতে, তখন কোনোদিন ডিমের ঝোল, কোনোদিন পুকুরের মাছের ঝোল রান্না হয়। মাছ কোনোদিনই শেখরকে কিনতে হয় না। রাঙাবাবুদের অগণতি পুকুরে প্রায় দিনই মাছ ধরা হয়। সেই মাছের সঙ্গে ক্ষেতের ঝুড়ি ভর্তি সবজিও এই বাড়িতে আসে। সন্ধেবেলা ঠাকুরের শীতলে লুচি, ফল, মিষ্টি, দুধ, কোনোদিন ক্ষীর, কোনোদিন ছানা দেওয়া হয়। বিমলার শাশুড়ি মার পিসি শাশুড়ি মিলেই ঠাকুরের শীতলের লুচি, ভাজা, ক্ষীর তৈরি করা, ফল মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেওয়ার কাজটা করে। শীতল আরতি দেখতে পাড়ার লোকজন এলে তাদের লুচি, মিষ্টি, ফলমূল প্রসাদ দেওয়া হয়। 1 থালা শীতলের প্রসাদ পুরোহিতের বরাদ্দ। সেটা দিয়ে আর খই দিয়ে শাশুড়ি মা আর পিসি শাশুড়ির রাতের আহার হয়ে যায়। বিমলা নিজেও দরিদ্র পরিবারের মেয়ে। পৌরোহিত্য, যজন যাজন তার বাবার পেশা ছিল, কিন্তু তাদের কিছু জমি জায়গা ছিল। এই পরিবারে সেটুকুও ছিল না। নিজের বলতে একটা পাকা 1 তলা বাড়ি আর বাঁধা পুরুতগিরির আয়। এরা তাদের 7 বিঘে জমি আছে বলে তার বাবাকে মিথ্যে বলে বিয়েটা দিয়েছিল। অবশ্য পুরোপুরি মিথ্যেও নয়। 7 বিঘে জমি না হলেও কিছু নিজস্ব জমি ছিল। শেখরের 2 দিদির ভালো ঘরে বিয়ে দিতে সেই জমি বেচতে হয়েছিল। এটা বিমলা তার শাশুড়ি মার কাছেই শুনেছিল। ডাক সাইটে সুন্দরী বিমলার বিয়েতে এদের দাবি দাওয়া ছিল না বললে নামমাত্র খরচ করে তার বাবা বিয়ে দিয়েছিল। বিমলার আগে 2 দাদা ও পরে পিঠোপিঠি 2 বোনও ছিল। বিমলার ধারণা সব কিছু জানলেও বাবা এখানেই তার বিয়ে দিত। বেশিরভাগ বাবা মা মেয়ের সন্তানকে দায় হিসাবে দেখে বিয়ে দিয়ে বেড়াল পার করে। বিমলার মতো মেয়েরা এরকম বিয়েকে নিজের বিধিলিপি বলেই মেনে নেয়। দারিদ্র্যের মধ্যে বড় হয়ে ওঠা বিমলার অভ্যেস ছিল, তাই এখানে এসে তার কোনো অসুবিধে হয়নি। তার স্বামী মানুষটা মানুষ হিসাবে ভালোই ছিল, কিন্তু খুব কুঁড়ে প্রকৃতির মানুষ ছিল। পৌরোহিত্যের বাইরে কোনো বাড়তি রোজগার করার কোনো চেষ্টাই ছিল না। কিন্তু বিমলা শ্বশুরমশাই 10:30টার মধ্যে ভোগ পুজো সেরে স্থানীয় একটা কোর্টের মুহুরির কাজ করে বাড়তি রোজগার করতেন। তার স্বামী শেখর ম্যাট্রিক পরীক্ষায় ফেল করে লেখাপড়া ছেড়ে দিয়েছিল। সেই আমলে ম্যাট্রিক ফেল করেও ছোটোখাটো চাকরি জোগাড় করা দুর্লভ ছিল না। কিন্তু শেখরের সেই চেষ্টাটুকুও ছিল না। পাড়া সত্যনারায়ণ পুজো, ঘরে ঘরে 3 খণ্ড লক্ষ্মী পুজো, মেয়েদের নানা রকম ব্রত পার্বণ থেকে দুর্গা পুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজোর পুরোহিতের কাজ শেখরের বাধা ছিল। অবসর সময় মাছ ধরা তার নেশা ছিল। বিমলা এই পরিবারে বিয়ে হয়ে এসে বুঝেছে
জমিদার বাড়ি রাধা গোবিন্দের সেবায়িতের শর্ত সাপেক্ষ অনুদানেই এই সংসার চলে। কোনো কারণবশত সেবায়িতের পথ চলে গেলে জমি পুকুরের অংশ ফেরত দিতে হবে। শ্বশুরমশাইয়ের অবস্থাপন্ন বাধা কিছু শিষ্য ছিল, তারাও বছরে দুবার বহু জিনিসপত্র দিয়ে সঙ্গে টাকা পয়সা গুরুদক্ষিণা দিয়ে যেত। উপরন্তু তার নিজস্ব কিছু রোজগার ছিল। তিনি বেঁচে থাকতে রীতিমতো সচ্ছলভাবেই সংসার চলে যেত। ভোগের প্রাপ্য অন্নভোগ বিধবা বোনের জন্য রেখে সবটাই বিলিয়ে দিতেন। সঞ্চয়ের কোনো প্রবণতা ছিল না, অথচ ওই ভোগের অন্নে অন্তত 5টা মানুষের একবেলা স্বচ্ছন্দে চলে যেত। বিমলার শ্বশুরের মৃত্যুর সময় বিমলার প্রথম মেয়ে কমলার বয়স 3 বছর, ছোট মেয়ে চপলার বয়স 1 বছর। বিমলা এবার শক্ত হাতে সংসারের হাল ধরল। সে ঘোষণা করল, এবার থেকে দুপুরে ঠাকুরের অন্নভোগে একবেলায় চলবে, রান্না হবে রাতে। বিমলার শাশুড়ি মা বলল, সে আমি আর ঠাকুরজি না হয় খাবো, কিন্তু ছেলে ওই নিরামিষ ভোগ কোন দুঃখে খেতে যাবে? বিমলা বলল, মা, পুরোহিতগিরি ছাড়া আপনার ছেলে আগে রোজগার করে দেখাক, তারপর না হয় ভাববো। পরপর 2টো মেয়ে হয়েছে, তাদের ভবিষ্যতের জন্যও তো ভাবতে হবে। এইভাবে সুচারুভাবে সংসার চালিয়ে বিমলা জমির আয়ের কিছু কিছু টাকা সঞ্চয় করতে লাগলো। অলস স্বভাবের শেখর বিমলার হাতে সংসারের ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হলো। বিমলা কার্যত এই সংসারে পুরুষ ও মহিলার ভূমিকা একাই সামলাতো। এই 5 বছর ধরে সংসার বেশ ভালোভাবেই চলছিল। ইতিমধ্যে বিমলার কোল আলো করে পুত্র সন্তান গোবিন্দ এসেছে। শাশুড়ি মা পুত্র সন্তানের জন্য রাধা গোবিন্দের মানত করেছিলেন বলে ছেলের নাম গোবিন্দ। হঠাৎই বিমলার সংসারে আচমকাই বিপদ নেমে এলো। শেখর মাত্র 3 দিনের জ্বর থেকে সুস্থ হয়ে গেলেও তার ডান দিকটা, বিশেষ করে ডান হাতটা প্রায় অকেজো হয়ে গেল। রাঙাবাবু যথেষ্ট দেখাশোনা করে চিকিৎসার ব্যবস্থা ও খরচও করেছিলেন। ডাক্তারবাবু বলেছেন, মেডিসিন চালিয়ে গেলে এবং প্রোটিনযুক্ত খাবার, ফল, দুধ নিয়মিত খাওয়ালে ভবিষ্যতে ভালো হবার সম্ভাবনাও আছে। তবে ওনাকে কলকাতার কোনো হসপিটালে ভর্তি করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। বিমলা বুঝেছিল বেশ ব্যয়বহুল চিকিৎসা, এখানে থেকেই ঠিকমতো দামি ওষুধের জোগাড় করবে কিভাবে তারই ঠিক নেই। কলকাতায় চিকিৎসা করাতেও আকাশ কুসুম কল্পনা মাত্র। আজ প্রায় 2 মাস হতে চল রাঙাবাবু একটা অস্থায়ী পুরুষ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন। সে নিজে যথারীতি পুজোর জোগাড় ও ভোগ রান্নাও করছে। বরাদ্দের 2 থালা ভোগ বন্ধ হয়নি, মাসাহারাও দিয়েছেন। তার স্বামীর এই 2 মাসে সামান্য উন্নতিও হয়েছে। ডান পাটা সামান্য সচল হয়েছে, নিজের প্রাকৃতিক কাজটা কোনো রকমে করতে পারে। পুজোর ফল ছাড়াও 2-3 দিন অন্তর শেখরের জন্য ফল আর 500 দুধের ব্যবস্থাও রাঙাবাবু করে দিয়েছেন। কিন্তু এই ব্যবস্থা আর কতদিন চলবে? তার স্বামীর ওষুধে আর দিন 7 চলবে। তার তিল তিল করে সঞ্চিত টাকাতে স্বামীর ওষুধ আর সংসারটা বড়জোর মাস 5 চলবে। তারপরে একটা বিরাট অন্ধকার তার সামনে হাঁ করে তাকে গিলতে আসবে। 3টে নাবালক সন্তান আর 3 জন অসহায় মানুষ তার মুখ চেয়ে নিশ্চিন্তে আছে। ভবিষ্যৎ সম্পর্কে কোনো চিন্তা তাদের মনে বিন্দুমাত্র রেখাপাত করছে না। তার অবস্থাপন্ন 2 বড় ননদ ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে একজন 300 আর একজন 200 টাকা পাঠিয়ে দায় সেরেছে। বিমলার বাপের বাড়ির সঙ্গে তেমন যোগাযোগ নেই। শুনেছে তার 2 দাদা কলকাতায় সরকারি চাকরি পেয়েছে। বিমলার 2 বোনের বিয়ে জমি বেচে সচ্ছল পরিবারেই হয়েছে। মা 2 ছেলের পাঠানো টাকায় কোনো রকমে দিন যাপন করছে। দাদাদের সঙ্গে কালে ভদ্রে পোস্টকার্ডের চিঠিতে ক্ষীণ যোগাযোগ আছে। বাবা বেঁচে থাকতে তবু কিছু যোগাযোগ ছিল। তবু স্বামীর এই অসুখে বিমলা দাদাদের কাছে মাসে মাসে কিছু সাহায্য চেয়ে চিঠি লিখেছিল। তারা দুজনেই 500 করে টাকা পাঠিয়ে বলেছিল, প্রতি মাসে টাকা পাঠানো তাদের পক্ষে সম্ভব নয়, বিপদে আপদে পড়লে সাহায্য করতে পারবে। প্রতিদিনই তার শাশুড়ি মা মন্দির থেকে ফেরার পর বিমলাকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো বৌমা, রাঙাবাবুর সঙ্গে দেখা হয়েছে? কোনো কথা হলো? শেখর তো ডান হাতটা এখনো নাড়াতেই পারছে না, আর কি পুজোও করতে পারবে? রাঙাবাবুর দয়ার শরীর, আমি কি একবার দেখা করে কথা বলবো? বিমলা বলল, না মা, দরকার হলে উনি নিজেই যা বলার বলবেন, তারপর যা ভাগ্যে আছে তাই হবে। সুদর্শন চেহারার গম্ভীর স্বভাবের রাঙাবাবুকে বিমলা মাঝে মাঝে ঘোমটার আড়ালে দেখলেও কখনো কথা হয়নি। দয়ালু ও ভালো মানুষ হিসাবে এলাকায় রাঙাবাবুর নাম আছে।
সাধ্যমতো দান ধ্যান করেন, মানুষের বিপদে আপদে পাশে থাকেন, কিন্তু তার বিপদটা তো একদিনের বা একটা সমস্যা নিয়ে নয়। এই সমস্যার সমাধান স্বয়ং রাধা গোবিন্দই কি করতে পারবেন? পরদিন বিমলা পুজোর জোগাড় যন্ত্র করে সবে ভোগ রান্না করতে বসেছে। ঠিক সেই সময় রাঙাবাবু বাইরে থেকে গমগমে গলায় বললেন, বিমলা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বিমলা মাথার ঘোমটা একটু টেনে দিয়ে বলল, বলুন রাঙাবাবু। রাঙাবাবু বললেন, শেখর তো এখনও সুস্থ হয়ে ওঠেনি, এবার তো আমাকে একটা ব্যবস্থা দেখতে হয়। এই জমি পুকুরের অংশ, ভোগের অন্ন, শীতলের প্রসাদ, মাসোহারা সব কিছু মন্দিরের পুরোহিত সেবায়েত হিসেবেই ভোগ করবে, এমন সত্যের কথা তুমি শুনেছ নিশ্চয়ই? বিমলা বলল, আগে জানি। রাঙাবাবু বললেন, আমি শর্ত মতো জমি, পুকুরের অংশ আর মাসোহারা ফিরিয়ে নেব। পরিবর্তে তোমার নামে 7 বিঘে 3 ফসলি জমি, একটা গোটা পুকুর আর ডবল মশোহারা তোমাকে দিতে পারি। শেখরকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো চিকিৎসার ব্যবস্থাও করব। বিমলা প্রথমটায় নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। একটু বিহ্বল হয়ে বলল, এত সব সত্যি আমাদের দেবেন রাঙাবাবু? রাঙাবাবু বললেন, বিমলা, তুমি বুদ্ধিমতী মেয়ে, এত কিছু কি এমনি এমনি দেওয়া যায়? জগৎটাই তো চলছে লেনদেনের ওপর। বিমলা মৃদু স্বরে বলল, বুঝেছি, কিন্তু ঘরে তো আপনার সুন্দরী স্ত্রী আছে শুনেছি। ঠিকই শুনেছ, বিয়ের 9 বছর পরও যখন তার বাচ্চা হলো না, তখন থেকেই তার মনে হতাশা গ্রাস করলো। এখন প্রায় কঙ্কালসার অবস্থায় সে প্রায় শয্যাশায়ী থেকে তার দিনরাত কাটে। শুধুমাত্র স্ত্রীর মন ভালো করার জন্য আমি আমার ছোট বোনকে স্বামী ও 2 ছেলে মেয়ে সমেত এখানে এনে রেখেছি। তাদের ভরণ পোষণের ব্যবস্থাও করেছি। ভগ্নিপতিকে জমি জায়গার দেখাশোনার ভার দিয়েছি। আমি ইচ্ছে করলে স্ত্রীকে ত্যাগ করে দ্বিতীয় বিয়ে করতেই পারতাম, কিন্তু আমি আমার স্ত্রীকে একসময় ভালোবাসতাম বলেই মানবিকতার খাতিরে দ্বিতীয়বার বিয়ে করিনি। ভবিষ্যতে হয়তো ওরাই আমার বিপুল সম্পত্তির উত্তরাধিকার হবে। বর্তমানে স্ত্রী আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু দীর্ঘদিন থেকে স্ত্রীর সঙ্গে আমার দৈহিক সম্পর্ক নেই। আসলে মনের সঙ্গে শরীর না থাকলে ভালোবাসাও শুকিয়ে যায়। সে আমার জীবনে আছে, তার সঙ্গে শুধু এটুকুই আমার সম্পর্ক। আচ্ছা বিমলা, তোমার স্বামী দীর্ঘদিন এই অবস্থায় থাকলে তুমি তাকে ভালোবাসতে পারবে? বিমলা বলল, আমাদের মতো গরিবের ভালোবাসা আপনাদের মতো ধনী মানুষদের শরীর সর্বস্ব ভালোবাসার মতো নয়। স্বামী, সন্তান আর পরিবারের সবাই ভালো থাকার মধ্যেই আমাদের ভালোবাসা মিলেমিশেই থাকে। বলতে পারেন তারা ভালো থাকলেই আমিও ভালো থাকি, আমার ভালোবাসাও বেঁচে থাকে। সে আজ অক্ষম বলে ভালোবাসাটাও ধুয়ে মুছে যাবে এমনটাও ভাববেন না। আমি যদি আপনার প্রস্তাবে রাজি না হই, শুনেছি আপনার দয়ার শরীর, রাজি না হলে কতটুকু আপনার দয়া পেতে পারি? রাঙাবাবু বললেন, অবশ্যই দয়া করব। সেক্ষেত্রে তুমি ঠাকুরের ভোগ রান্নার কাজ করলে তোমাকে 1 থালা ভোগের প্রসাদ, 1 থালা শীতল আরতির প্রসাদ দিতে পারি। এই বাড়ি থেকে শেখরের জন্য নিয়মিত দুধ, ফল, মাঝে মাঝে মাছ সবজি দিতে পারি, আর একসঙ্গে কিছু টাকা শেখরের চিকিৎসা বাবদ দিতে পারি। বিমলা বলল, এর বাইরে কিছু দিতে পারবেন না? এ তো সামান্য দয়া, অথচ আপনি নিজে মুখে অনেক কিছু দিতে চেয়েছেন আমাদের। রাঙাবাবু বললেন, আমি আর সবাইকে যেভাবে দয়া করি তার চেয়ে ঢের বেশি দয়া করছি তোমাদের। আর আমি তোমাদের নয়, তোমাকে যেটা দিতে চাইছি সেটা তো লেনদেন। আমি শুধুমাত্র তোমাকে একটা প্রস্তাব দিয়েছি, ইচ্ছে করলে তুমি এই প্রস্তাব নাকচ করেও দিতে পারো। বিমলা বলল, রাঙাবাবু, আমি দরিদ্র গোড়া ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার শ্বশুরবাড়ি গরিব হলেও সম্ভ্রান্ত ভদ্র পরিবার। দারিদ্র্য নিয়ে কোনো আক্ষেপ আমার নেই। এখানে সংসারের ঘেরাটোপের মধ্যে আমার এতগুলো বছর কেটে গেল। বৃত্তের বাইরে পা রাখার কথা আমার কল্পনাতেও ছিল না। আমি স্বপ্নেও কখনো পরপুরুষের সঙ্গ কামনাও করিনি। বিয়ের পর স্বামী সংসার আমার কাছে সব। আজ আমার সামনে এগানোর রাস্তাও বন্ধ, পিছিয়ে চলে আসার দরজাও বন্ধ। 3টে অবোধ সন্তান, পঙ্গু স্বামী, 2টো অসহায় বৃদ্ধাকে ফেলে রেখে আত্মহত্যা করাও আমার কাছে মহাপাপ। রাঙাবাবু, আমাকে 7টা দিন ভাববার সময় দিন। রাঙাবাবু বললেন, তুমি 1টা মাস সময় নাও, কারণ আরও 1টা মাস তোমাদের যা দিচ্ছিলাম সেটাই পাবে। তারপরে তোমার সিদ্ধান্ত জানিও।
বিমলা ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরল। রাতে খাওয়া দাওয়ার পর বিমলা গোবিন্দকে ঘুম পাড়িয়ে স্বামীর খাটে এলো। কমলা আর চপলা তাদের দুই ঠাকুমার ঘরেই ঘুমায়। শেখর জেগেই ছিল। বলল, কিছু বলবে বিমলা? বিমলা বলল, তুমি হাতটা কি একটুও নাড়াচাড়া করতে পারছো না? না গো, অনেক চেষ্টা করেও একটুও পারছি না। ডান পাটা তো অনেকটাই ঠিক হয়েছে, হাতটা যে কবে ঠিক হবে গোবিন্দই জানেন। হঠাৎ গায়ের ওপর জলের ফোঁটা পড়তেই চমকে উঠে শেখর বলল, হ্যাঁ গো, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? রাঙাবাবু কি জবাব দিলেন? বিমলা বলল, জবাব যে একদিন দেবেন সেটা তো তুমিও জানো। এরপর সংসার কিভাবে চলবে ভেবে দেখেছো? রাঙাবাবু অবশ্য আরও 1 মাস সময় দিয়েছেন। তারপর আমার জমানো টাকায় কটা মাস সংসার চালানো আর তোমার কটা মাস ওষুধের ব্যবস্থা, ডাক্তার দেখানো করতে পারবো। তারপর কি হবে? রাঙাবাবু আমাকে আরও একটা বিকল্প প্রস্তাবও দিয়েছেন। কি প্রস্তাব? আমাকে 3 ফসলি 7 বিঘে জমি, একটা গোটা পুকুর, ডবল মশাহারা আর কলকাতায় নিয়ে গিয়ে তোমার ভালো চিকিৎসার ব্যবস্থাও করবেন। শেখর বলল, এত সব কেন দেবেন? সব কিছু শুধু আমাকে দেবেন বলেছেন। কেন দেবেন সেটা কি তোমাকে খুলে বলতে হবে? একজন পুরুষ একজন নারীর কাছে যা চায় সেটা আমাকে দিতে হবে। শেখর বলল, তুমি কি রাজি হয়েছ? তাহলে আমার ভূমিকা কি তোমার কাছে হিজড়ের ভূমিকা হবে? বিমলা বলল, বালাই ষাট, তুমি হিজড়ে হতে যাবে কোন দুঃখে? একটা হাত বিকল ছাড়া তুমি তো একজন পূর্ণাঙ্গ পুরুষ। তোমার সর্ব অঙ্গ বিকল হলেও তুমি আমার প্রথম ও একমাত্র পুরুষ ও স্বামী। কিন্তু রাঙাবাবু আর মাত্র 1 মাসই সময় দিয়েছেন। আমি শুধু ওনার প্রস্তাবের জন্য সময় চেয়েছি। এরপর তুমি যা বলবে আমি তাই করব। তুমি যদি সুস্থ হয়ে রোজগার করে শাক ভাতের ব্যবস্থা করতে পারো তাহলে আমি সেটাই হাসি মুখেই মেনে নেব। শেখর বলল, নিষ্ঠাচারে রাধা গোবিন্দের সেবা করে আজ আমার এই দশা। ডান হাতটাই অচল হতে চলল। সত্যি কি ভগবান বলে কেউ আছেন? আচ্ছা, রাঙাবাবুর ওই জঘন্য প্রস্তাবের জন্য তুমি সময় চাইলে কেন? বিমলা বলল, প্রস্তাব নাকচ করতে তো 1 মিনিট সময় লাগবে, কিন্তু একেবারে ফিরিয়ে দিলে ভবিষ্যতে যে ডাকতে হবে কিনা কে বলতে পারে। সেটা তো আরও অসম্মানের হবে। সব কেড়ে নেওয়ার পর সংসার চলবে কি করে? 7-7টা পেট, তার উপর তোমার নিয়মিত দামি ওষুধের যোগান কিভাবে দেব? এসব ভাবনা তো তোমার করার কথা। 1 মাস তো সময় আছে। তুমি বরং বিকল্প উপায়ের কথা ভাবো। শেখর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কলকাতার কোনো বড় ডাক্তারকে দেখালে হাতটা হয়তো ঠিক হয়ে যেত। বিমলা বলল, ঠিক আছে, হাতে তো 1 মাস সময় আছে। আমি রাঙাবাবুকে একবার বলবো। 2 দিন পর ভোগ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎই রাঙাবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। বিমলা মাথার ঘোমটা একটু টেনে বলল, রাঙাবাবু, আপনার কাছে একটা অনুরোধ ছিল। বলো বিমলা। আপনি তো আমার স্বামীর চিকিৎসা বাবদ কিছু টাকা দয়া করে দেবেন বলেছিলেন। আমি একলা মেয়ে মানুষ, ওকে কলকাতায় ডাক্তার দেখানো আমার পক্ষে সম্ভব নয়। আপনি দয়া করে যদি ওকে একবার কলকাতায় কোনো বড় ডাক্তারকে দেখানোর ব্যবস্থা করে দিতেন। রাঙাবাবু বললেন, ঠিক আছে, আমি নিজে আমার গাড়িতে নিয়ে যাব, সঙ্গে তোমাকেও যেতে হবে। কটা দিন ভোগ রান্নার ভার তোমার শাশুড়ির হাতে দিও। তোমার ছেলে যদি ওর ঠাকুমার কাছে থাকতে পারে তাহলে ওকে রেখে দিয়ে তোমরা স্বামী স্ত্রী গেলেই ভালো হয়। বিমলা বলল, আর একটা কথা, আমার স্বামীর হাতটা ঠিক হলে ওকে পুজোর কাজটা দেবেন তো? রাঙাবাবু বললেন, অবশ্যই দেব। বিমলা, আমি অমানুষ নই। বহুদিন থেকেই আমি তোমার রূপ মুগ্ধ, কিন্তু আমি সংযত ছিলাম। কখনো তোমার দিকে আমি খারাপ দৃষ্টিতে তাকাইনি। বিমলা বলল, বুঝেছি রাঙাবাবু, এখন আপনি আমার অসহায় অবস্থার সুযোগ নিচ্ছেন। তুমি ভুল বুঝছো বিমলা, আমি শুধু তোমাকে একটা প্রস্তাব দিয়েছি মাত্র। শেখরের হাত এই 1 মাসে ভালো হয়ে গেলে তোমার সংসার যেমন চলছিল তেমনই চলবে। 3 দিন পর রাঙাবাবু সেরেস্তার একজন কর্মচারী আর শেখর বিমলাকে সঙ্গে নিয়ে ওই কর্মচারীর বোনের বাসায় উঠল। পরদিন ওদের সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তারবাবু সব দেখে বললেন, হাতটা ঠিক হবে না, হাতের নার্ভ সব শুকিয়ে গেছে। প্রথম অবস্থায় নিয়ে এলে কিছু করা যেত, তবে ওনার পায়ের জোর আগের মতোই থাকবে। ওনাকে বাকি জীবন ওষুধ খেয়েই যেতে হবে। শেখর ও বিমলা হতাশ হয়ে ফিরে এলো। রাঙাবাবু বললেন, শেখর,
আমি আগামীকাল তোমাকে নার্ভের বিশেষজ্ঞ একজন ডাক্তার দেখাবো। সেই ডাক্তারবাবু একটু আশার আলো দেখালেও একই কথাই বললেন। দীর্ঘদিন মেডিসিনের ওপর থাকলে সামান্য উন্নতির সম্ভাবনা আছে বললেন। বাসায় ফিরে এসে রাঙাবাবু বললেন, শেখর, আমি তোকে চিকিৎসা বাবদ 5,000 টাকা দেবো ভেবেছিলাম। আমি এখনকার ডাক্তারের খরচ আর 1 মাসের ওষুধের খরচ বাদ দিলাম, পুরো 5,000 টাকাই তোকে দেব। বাড়ি ফিরে কটা দিন শেখর গুম হয়ে থাকলো। খেতে অনীহা, ওষুধ খেতে বিরক্তি, রাত জেগে বিছানায় বসে থাকা চলতেই থাকলো। বিমলার শাশুড়ি মা পিসিমা ব্যাকুল হয়ে বলল, হ্যাঁ গো বৌমা, শেখরের কি হয়েছে? হাসি মুখে ছেলে কলকাতায় ডাক্তার দেখাতে গেল, ফিরে এসে এমন ঘুম মেরে গেল কেন? ডাক্তার কি বলল? বিমলা বলল, ডাক্তারবাবু বলেছেন হাতটা ঠিক হবে না। এ কি সর্বনেশে কথা শোনালে গো? হাত ঠিক হবে না? তাহলে সংসার চলবে কি করে বৌমা? জানি না মা, তুমি না জানলে কে জানবে মা? কদিন পর রাতে বিমলা প্রায় জোর করে শেখরের হাতে একটা কবিরাজি তেল মালিশ করতে এলে শেখর হাতটা ঝটকা মেরে সরিয়ে বলল, এই তেলে আর কি কাজ দেবে? তার চেয়ে আমাকে বিষ এনে দাও, মরে যাব। বিমলা বলল, তোমার 3 ছেলে মেয়ে, বুড়ি মা পিসিমার দায়িত্ব ছেড়ে ফেলে দিয়ে স্বার্থপরের মতো মরে বাঁচতে চাও? তার চেয়ে সবাই আমরা একসঙ্গেই বিষ খেয়েই মরব। শেখর চমকে উঠে বলল, বিমলা, এসব কি বলছো তুমি? একটা বাঁচবার উপায় তো এখনো আছে। বিমলা বলল, তুমি তো সেই উপায়ের কথাই ভেবেই এমন ঘুম মেরে আছো। আত্মহত্যা করে জীবন থেকে পালাতে চাইছো। সত্যি এটা করলে তুমি সহ্য করতে পারবে তো? আমাকে ভালোবেসে আবার গ্রহণ করে সম্মান করতে পারবে? শেখর বলল, বিমলা, তোমার স্বামী হবার কোনো যোগ্যতাই আমার নেই। রিক্সা টানতেও 2টো হাত লাগে, লেবার খাটতেও 2টো সক্ষম হাত দরকার। বিমলা, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তুমি ছেলে মেয়ের মুখ চেয়ে রাঙাবাবুর প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। বিমলা বলল, আরও কটা দিন সময় আমাদের হাতে আছে। আমি 2টো রান্নার কাজ ধরলে একবেলা ভরপেট খাবার জোগাড় অন্তত করতে পারবো। শেখর বলল, এভাবেও হয়তো কায়ক্লেশে বেঁচে থাকা যায়, কিন্তু টাকার অভাবে ভবিষ্যতে ছেলে মেয়ে 2টো অমানুষ হয়ে যাবে। তোমার রূপ আছে বলে ভালোভাবে বাঁচার একটা সুযোগ যখন এসেছে, তখন সেটা নেওয়াই ভালো। বিমলা বলল, এই সুযোগ তো কখনো আমি চাইনি, তবু স্বামী সংসার সন্তানদের ভালোভাবে বাঁচার জন্য আমি নরকেও যেতে রাজি আছি। আমি পাপ করে যদি সবাই ভালোভাবে বাঁচে তবে তাই হোক। তবে তোমাকে কথা দিতে হবে, তুমি এমন গোমরা মুখে আর থাকবে না। ঠিক সময় নামা খাওয়া ওষুধ সব খেতে হবে। দিন 7 পর বিমলা একদিন রাঙাবাবুকে খুব সকালে মন্দিরে দেখা করতে বলল। রাঙাবাবু এলে বিমলা বলল, রাঙাবাবু, আমি আপনার প্রস্তাবে রাজি, তবে আমার কিছু শর্ত আছে, আর এই মন্দিরে রাধা গোবিন্দকে সাক্ষী রেখে আপনাকে কিছু বলতে বলবো। রাঙাবাবু বললেন, আগে তোমার শর্তের কথা শুনি। বিমলা বলল, আমাকে জমি 7 বিঘে নয় 10 বিঘে দিতে হবে। আর যা দেবেন বলেছিলেন সেটা ঠিক আছে, আর মাসোহারা যেটা দেবেন বলেছিলেন সেটা এককালীন দিলে সেটা পোস্ট অফিসে রেখে মাসে মাসে সুদ পেলে আমার সুবিধা হয়। কিছু মনে করবেন না, মানুষের জীবন ক্ষণস্থায়ী। হঠাৎ আপনার বা আমার কিছু হয়ে গেলে যাতে আমার স্বামী সন্তানদের কিছু অসুবিধায় পড়তে না হয়, তাই এই ব্যবস্থা। আপনার সঙ্গে লেনদেনের কারবার যদি আমাকে করতেই হয়, তাহলে আমার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করেই করতে চাই। এখন আমার বয়স 27 বছর। শরীরের বাঁধন আস্তে আস্তে ঢিলে হলে আপনার মোহও কেটে যাবে। তাই আপনাদের কুলদেবতা রাধা গোবিন্দকে সাক্ষী রেখে আপনাকে কিছু কথা দিতে হবে। রাঙাবাবু বললেন, কি কথা দিতে হবে? আপনি ভবিষ্যতে আমার ছেলে ও 2 মেয়ের লেখাপড়ার ভার নেবেন। 2 মেয়েকে লেখাপড়ার পর তাদের ভালো পাত্রে পাত্রস্থ করার দায়িত্ব আপনিই নেবেন, আর আমার স্বামীর চিকিৎসার সব দায়িত্ব ও ওষুধের খরচ বহন করবেন। রাঙাবাবু বললেন, বিমলা, তুমি তো ভারী হিসেবি মেয়ে। তোমার ওপর আমার দুর্বলতা আছে বলে তুমি যে লাগাম ছাড়া দাবি করছো। তোমার স্বামী সন্তানদের প্রতি তোমার ভালোবাসা দেখে তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। কিন্তু আমি যদি তোমার শর্তে রাজি না হই, তাহলে আমি 2 বাড়িতে রান্না করে আতপেটা খেয়েও বেঁচে থাকব। বিপদে পড়লে সবার মতো আপনার কাছে দয়া চাইব, কিন্তু আমার সতীত্ব রক্ষা পাবে। পাপ যদি করতেই হয় তাহলে ছিটে ফোঁটা অনুকম্পা নিয়ে পাপ করব না।
আর উপযাচক হয়ে আপনি আগে আমাকেই প্রস্তাব দিয়েছিলেন। আমি শুধু কিছু বাড়তি দাবি করেছি, না হলে হাজার হাজার গরিব মানুষের মতো দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কোনো রকমে বেঁচে থাকতাম। আমার সন্তানরা কুকুর বেড়ালের মতোই একসময় বড় হতো। এটাই তো আমার মতো ভদ্র ঘরের গৃহবধূদের ভবিতব্য। সব বাবা মা তাদের সন্তানদের জন্য স্বপ্ন দেখে। আমার স্বামী পঙ্গু না হলে ওই আয় আমি ওদের লেখাপড়া শিখিয়ে মানুষ করতাম। রাঙাবাবু বললেন, বেশ, আমি রাধা গোবিন্দকে সাক্ষী রেখে বলছি, তোমার সব শর্তে আমি রাজি। বিমলা বলল, আমি আপনাকে বিশ্বাস করলাম, তাহলে আগে সব কিছুর বন্দোবস্ত করে আমাকে বলবেন। আমাদের বাড়ির সদর ঘরে একটু রাত হলে আমার স্বামী আর কোলের ছেলেটা ঘুমালে আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনি এসে দরজায় 3 বার টোকা দেবেন। কখনো কোনো পরিস্থিতিতে পড়লে দরজায় টোকা দিলে দরজা না খুললে দয়া করে ফিরে যাবেন। এটুকু মানবিকতা আপনার কাছে আশা করতেই পারি। বেশ, তাই হবে। রাতে গোবিন্দকে মেঝেতে পাতা বিছানায় ঘুম পাড়িয়ে বিমলা প্রতিদিনের অভ্যেস মতো শেখরের হাতে পায়ে কবিরাজি তেলটা আস্তে আস্তে মালিশ করতে লাগলো। শেখর বলল, সত্যি বিমলা, এই তেল মালিশ করলে আর কিছু উপকার হোক বা না হোক, ঘুমটা খুব ভালো হয়। কি গো, কিছু বলছো না যে? তুমি কি রাগ করেছো? আমি কি তোমার ওপর জোর করছি? তোমার ইচ্ছে না হলে রাঙাবাবুর প্রস্তাবে রাজি হতে হবে না। যা কপালে আছে তাই হবে। বিমলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এইটা নিয়ে তো আগে কথা হয়েই গেছে। আমি রাগ করিনি, এই বিষয়টা নিয়ে আর কথা বলো না। তুমি বরং এবার থেকে কমলা চপলাকে নিয়ে একটু পড়তে বসিও। 10-12 দিন পর একদিন রাঙাবাবু বললেন, বিমলা, তুমি যা যা বলেছিলে আমি সব রেডি করেছি। আজ রাতে তোমাকে নিজের হাতে দিয়ে আসবো। আর একটা কথা, ভোগ রান্নাটা তুমি ছেড়ো না, এটা তোমার ভালোর জন্যই বলছি। বিমলা বলল, আমি জানি রাঙাবাবু, লোকের কাছে সামান্য হলেও একটা অজুহাত দেওয়া যাবে। বাইরের দিকে সদর ঘরটায় একটা বড় চৌকি আর 3টে চেয়ার দিয়ে আগে বসবার ঘর ছিল। শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর বিমলা ওই চৌকির ওপর তোষক চাদর পেতে রেখে 2 মেয়ের পড়ার ঘর করে দিয়েছে। মাঝের ঘরটা তাদের শোয়ার ঘর, তারপরের মাঝারি ঘরটা বিমলার ভাড়ার ঘর। ভাড়ার ঘরের সামনে ঘরের ছাউনি দেওয়া মাটির রান্নাঘর। চওড়া বারান্দার শেষ প্রান্তে বড় ঘরে 2টো চৌকি জোড়া দিয়ে ঢালাও বিছানায় 2 শাশুড়ি মা আর কমলা চপলা থাকে। 2 বছরের গোবিন্দ এখন থেকেই দিদি ঠাকুমাদের সঙ্গে থাকার বায়না করে, মাঝে মাঝে থাকেও। সেদিন অনেকটা রাতে ছেলে স্বামীকে ঘুম পাড়িয়ে বিমলার সদর ঘরে কিছুক্ষণ অপেক্ষা করতেই দরজায় 3 বার টোকা পড়ল। বিমলা দরজা খুলে দিয়ে বলল, আসুন রাঙাবাবু, এই ঘরে আপনার জন্য বিছানার ব্যবস্থা করলো, বালিশের ব্যবস্থা করতে পারিনি। রাঙাবাবু বললেন, বিমলা, এই নাও জমি ও পুকুরের দলিল। তুমি একটা খুব দামি কথা বলেছিলে, মানুষের জীবন ক্ষণস্থায়ী, তাই তোমার কথা মাথায় রেখে 30,000 টাকার কিছু ইন্দিরা বিকাশ সার্টিফিকেট এনেছি। এটা 5 বছরে ডবল হবে। কাগজটা যত্ন করে রেখে দিও। এটা আমি তোমাকে শর্তের বাইরেই দিলাম। বিমলা বলল, কিন্তু সবটা সঞ্চয় করলে আমার সংসার চলবে কি করে? এই সঞ্চয়ের জন্য টাকাটা আমি শর্তের বাইরে দিয়েছি। আমি তোমাকে মাসোহারা যা দেব তাতে তোমার সংসার চলে যাবে। জমির টাকা, পুকুরের ইনকাম দরকারে খরচ করে বাকিটা জমিয়ে রেখো। এই শাড়ি আর গলার হারটা তোমাকে উপহার দেব বলেই নিয়ে এসেছি। বিমলা বলল, রাঙাবাবু, আমি মোটা ভাত কাপড়েই অভ্যস্ত। আপনার সঙ্গে আমার উপহার দেওয়ার সম্পর্ক নয়। আমার সংসারের প্রয়োজনে শর্তের বাইরে আপনার দেওয়ার সঞ্চয়ের কাগজটা আমি নিলাম। এই শাড়ি আর গয়না আমি নিতে পারবো না, আর কখনো আমাকে শাড়ি গয়না দেবেন না। তোমার গলা খালি দেখেই এনেছিলাম। বিমলা বলল, আমার বাবার দেওয়া গলার হার আর একজোড়া ঝুমকো দুল আছে। ওই সামান্য গয়নাটুকুই আমার সম্বল। সোনা ক্ষয় হয়ে যাবে বলে হারটা পরি না। আপনার খালি গলা দেখতে খারাপ লাগলে হারটা না হয় পরব। রাঙাবাবু বললেন, আজ ভেবেছিলাম তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করে চলে যাব। বিমলা বলল, আপনার সঙ্গে আমার গল্প করার সম্পর্কও নয়। পাশের ঘরে আমার স্বামী আর ছেলে ঘুমাচ্ছে। সে কিছুটা জানলেও তার কানে আপনার আওয়াজ যাক, এটা আমি চাইছি না। রাঙাবাবু বললেন, বিমলা, তুমি কি আমাকে ঘৃণা করো? বিমলা বলল, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি কাজ শেষ করে দয়া করে চলে যান। বিমলা নিজেকে বলি দিয়ে এসে ছেলের পাশে এসে নিঃশব্দে শুয়ে পড়ল। শেখর তখন গভীর ঘুমে।
বাকি রাত বিমলা ছটফট করে ভোরের দিকে একটু চোখ লাগতে না লাগতেই উঠে পড়ল। সংসারের বাসি কাজ শেষ করে বালতি বালতি জল ঢেলে স্নান করে একটু স্বস্তি বোধ করল। রাঙাবাবু বলেছিলেন তিনি আসার আগে জানিয়ে আসবেন। আজ 10 দিন হয়ে গেলেও তিনি কিছু বলেননি। বিমলা ভেবেছিল তার সব শর্ত মেনে নিয়েও উনি বাড়তি একটা মোটা অঙ্কের টাকা দিয়েছেন তখন নিশ্চয়ই প্রতি রাতে তার শরীর কাটাছেঁড়া করে তার টাকা উসুল করবেন। বাস্তবে সেটা না হয় বিমলা একটু আশ্চর্য হলো। মনে মনে বলল, মানুষটা অন্তত অমানুষ নয়। মাস 5 কেটে গেছে। এই 5 মাসে রাঙাবাবু মোট 7 বার তার ঘরে এসেছে। শেখর অনুমান করলেও প্রত্যক্ষভাবে এখনও টের পায়নি। বিমলা শেখরের কাছে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে এই প্রসঙ্গ নিয়ে কখনো আলোচনা করবে না। মাস 2 পর বিমলার হাতে টাকা আসার পর একদিন শাশুড়ি মাকে বলল, মা, এবার থেকে কমলা চপলাকে স্কুলে যাওয়ার সময় আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ফেনা ভাত রেঁধে দেবেন, আর আপনার ছেলেকে আর গোবিন্দকে প্রতিদিন সকালে একটা করে ডিম সেদ্ধ দেবেন। শাশুড়ি মা বলল, সকালেই 4টে ডিম সেদ্ধ খরচ, দিনে রাতে মাছের ঝোল, কোনোদিন মাংসের ঝোল রান্না হচ্ছে। শেখর না হয় রোগা মানুষ, তাই বলে ছেলে মেয়েদেরও দিতে হবে? মেয়ে দুটো তো চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে খেয়ে এতদিনে স্কুলে যেত, ফিরে এসে ঠাকুরের ভোগ খেত। শেখরের জন্য না হয় দুধ ফলের জোগান জমিদার বাড়ি থেকে আসছে, তারপর তুমি আবার ছেলে মেয়েদের জন্য নতুন করে 500 দুধ নিচ্ছ। শেখরের যখন কাজ ছিল তখন তুমি পিঁপড়ের পাছা টিপে সংসার চালাতে, আমি এই নিয়ে কখনো তোমাকে কিছু বলিনি। এখন কাজ চলে যাওয়ার পরেও এত নবাবি করার জোগান কোথা থেকে আসছে বৌমা? বিমলা বলল, কথায় আছে, যে খায় চিনি তাকে জোগান চিন্তামণি। আপনারা ফল খাচ্ছেন খান, গাছের খোঁজে আপনার কি দরকার? মেয়ে দুটোর উঠতি বয়স, ছেলেটাও আস্তে আস্তে বড় হচ্ছে। এখন একটু ভালো মন্দ না খেলে শরীরে পুষ্টি হবে কি করে? তাছাড়া সংসারে ভালো মন্দ যা কিছু আসে একমাত্র মাছ মাংস ডিম ছাড়া তার ভাগ আপনাকে পিসিমাকেও তো দেওয়া হয় মা। শাশুড়ি মা বলল, বৌমা, কদিন আগে বাথরুম সারতে গিয়ে সদর ঘর থেকে কারোর কথা বলার আওয়াজ কানে এলো। সদর ঘরে কে ছিল বৌমা? বিমলা বলল, ভুল শুনেছেন মা, এখন থেকে চোখ কান আর মুখ বন্ধ রাখবেন। বৌমা, আমি ঘাসের মুখ দিয়ে চলি না, এত পাপ ধর্মে সইবে না। মা, পুরো 3 দিন শুধু জল খেয়ে থেকে একবার দেখুন, তারপরে পাপ পুণ্যের বিচার করবেন। আমি বেঁচে থাকতে কোনো অভাব আপনাদের টের পেতে দেব না। এটাকেই পুণ্যের কাজ বলে মেনে নেন। না মানলে শুধু আপনার আর পিসিমার জীবনেই নয়, বাড়ি শুদ্ধ সবার কপালেই দুঃখ আছে। শ্বশুর মশাইয়ের মৃত্যুর পর এই সংসারের হাল আমাকেই ধরতে হয়েছে। আজও লড়াই করে আমি ক্ষতবিক্ষত হচ্ছি। সেই লড়াইয়ের আজ আমি বেঁচে থাকতে আপনাদের কাউকে পেতে দেব না। সেদিনের পর শাশুড়ি মা আর একটাও কথা বলেনি। উপরন্তু বিমলার বাড়ির বাসি কাজ শেষ হলে শাশুড়ি মাই একদিন বলল, বৌমা, চান করার আগেই চা বিস্কুট 4টে খেয়ে নাও। বিমলা বলল, মা, ঠাকুরের ভোগ রাঁধতে হয় বলে আমি চান করে এতদিন পর্যন্ত 1 কাপ চা ছাড়া তো কিছু খাইনি। এবার থেকে খাবে মা, এতে কোনো দোষ হবে না। আমি তোমাকে প্রতিদিন নিজে চা বিস্কুট দেব, নিজের শরীরটাকেও তো বাঁচাতে হবে। বিমলা শাশুড়িকে প্রণাম করে বলল, মা, আমি ভারমুক্ত হলাম। প্রায় 1 মাস পর একদিন রাঙাবাবু এলেন। বিমলা সেদিন হাসি মুখে জিজ্ঞেস করল, রাঙাবাবু, আপনার স্ত্রী ভালো আছেন? রাঙাবাবু বললেন, আজ তুমি হাসি মুখে আমার স্ত্রীর খবর নিচ্ছ জেনে খুশি হলাম। আসলে আপনি অনেক দিন পরে এলেন। আপনার স্ত্রী অসুস্থ বলেছিলেন, তাই ভাবলাম আপনার স্ত্রীকে নিয়ে আপনি হয়তো ব্যস্ত ছিলেন। আপনার আর 5টা পুরুষের থেকে একদম অন্যরকম। আমি আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ। রাঙাবাবু একটু বিষণ্ণ হেসে বললেন, ওকে 2-3 মাস অন্তর আমি কলকাতা নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে চেক আপ করিয়ে আনি। আসলে আমার স্ত্রী সন্তানহীনতার জন্য আমাকে দায়ী করে, আমাকে ঘেন্না করে। আমি শুধু তোমার শরীর ভোগ করার জন্য এখানে আসি না, তোমার সংস্পর্শে এসে আমি বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছি। হয়তো সম্পর্কটা অবৈধ, অনৈতিকও, কিন্তু আমি ধর্ষক নই। তোমার প্রতি আমার ভালোবাসা বলো, দুর্বলতা বলো আছে বলেই ঘন ঘন আসি না। তোমার ছিটে ফোটা অনুকম্পা পেলেই আমি খুশি। বিমলা বলল, রাঙাবাবু, আপনার সঙ্গে আমার সম্পর্কটা আমি মনে করি ব্যবসায়িক সম্পর্ক।
আপনার প্রতি আমার কোনো দুর্বলতা নেই, আর অনুকম্পা করার আমি কে? আমার শরীর যখন একবার অপবিত্র হয়েছে, তখন বারবার অপবিত্রের পাপ তো একই। তবে আপনার উদারতার জন্য আমি কৃতজ্ঞ। আমি এই ঘর থেকে বেরিয়ে কটা দিন আমার স্বামীকে স্পর্শ করতে সংকোচে গুটিয়ে যাই। আমার নিজেকে অসুচি মনে হয়। আমার সন্তানরা প্রতিষ্ঠিত হলে রাধা গোবিন্দর কাছে আমি আমার মৃত্যু কামনা করব। রাঙাবাবু বলল, বিমলা, আমি কি এতটাই অচ্ছুত? অনেক বিবাহিত মেয়েরা যে স্বামীকে লুকিয়ে পরকিয়া করে, তাদের কি বলবে? বিমলা বলল, রাঙাবাবু, তাদের জাত গোত্র আলাদা। আপনিও তো স্ত্রীকে গোপন করে ভালোবাসাহীন শর্তে আমাকে ভোগ করছেন। যারা পরপুরুষের সৎসঙ্গ করাকে পাপ মনে করে, আমি তাদের দলে। বিয়েকে আমি পবিত্র বন্ধন বলে মনে করি। আমার গরিব সংসারে আমি সুখী ছিলাম। আমার স্বামী আমার অনুগত সচ্চরিত্র পুরুষ, তাকে আমি ভালোবাসি। রাঙাবাবু বললেন, আজ আমি আসি বিমলা। বিমলা বলল, আপনি কি রাগ করলেন? আপনাকে খুশি করার বিনিময়ে আপনি শর্তের বাইরে অনেক কিছু দিয়েছেন। আমি আপনার মতো বিদ্বান নই। আমার লেখাপড়া ক্লাস 7 পর্যন্ত। তবে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের শিক্ষার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। এত কিছু বলাটা আমার উচিত হয়নি। না বিমলা, আমি রাগ করিনি। তুমি পাপ করনি, পাপ তো আমি করছি। তাহলে? এমনি বিমলা, আমিও তো মানুষ। আমি তোমার মনেও একটু জায়গা পেতে চেয়েছিলাম। রাঙাবাবু, আপনি তো অনেক শিক্ষিত মানুষ। শর্তের বিনিময়ে কি মন পাওয়া যায়? আপনি নিঃশর্তে আমাকে সাহায্য করলে আপনাকে আমি শ্রদ্ধা করতাম, আপনাকে সারা জীবন সম্মান করতাম। আমার স্বামী সারা জীবন মন থেকে আপনার অনুগত ও ঋণী থাকতো। এখন আমার স্বামী আপনার সঙ্গে ভদ্রতা ও সম্মানের অভিনয় করে। এমনি করেই কেটে গেল একটা বছর। এর মধ্যে প্রতি 3 মাস অন্তর কয়েকবার রাঙাবাবু শেখরকে কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে। ইদানিং শেখরের হাতটায় সামান্য সার এসেছে। হাতের পাতা তিত্তির করে মাঝে মাঝে কাঁপে। প্রতি মাসে তাকে মেডিসিনের সঙ্গে দামি একটা ইঞ্জেকশন নিতে হয়। রাঙাবাবু এই খরচ বহন করে। রোগা কাঠিসার 3 ছেলে মেয়ের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। শেখর এখন তার সচল বা হাত নিয়ে অভ্যস্ত হয়ে গেছে। ওই হাতটা নিয়ে সে বাড়ি সংলগ্ন জায়গায় একটা ছোট্ট বাগান করেছে। অনেক ফুলের গাছ লাগিয়েছে। বা হাত দিয়ে নিয়মিত গাছের গোড়া খুঁড়ে গাছে সার দেয়। মেয়ে দুটোকে নিয়মিত দুবেলা পড়তে বসায়। সংসারের বৃহত্তর স্বার্থের কথা ভেবে নিজের অবস্থানকে সে হয়তো মেনে নিয়েছে। পাড়ার লোকজন একটু আধটু কানাঘুষো করলেও মুখে কিছু বলার সাহস পায় না, কারণ অনেকেই রাঙাবাবুর অনুগ্রহ প্রার্থী। মেয়ের বিয়ে, বাবা মার শ্রাদ্ধে, কঠিন অসুখে রাঙাবাবু তাদের সাহায্য করেন। মাস 6 পর একদিন রাঙাবাবু বিমলাকে বললেন, বিমলা, আজ তোমার কাছে একটা অনুরোধের প্রস্তাব নিয়ে এসেছি। বিমলা বলল, আবারও প্রস্তাব? বলুন। আমার আর নতুন করে হারাবার কিছু নেই। আমি তোমার গর্ভে আমার একটা সন্তান ভিক্ষে চাইছি। বিমলা বলল, আপনার প্রায় 10 বছরের ওপর দাম্পত্য জীবনের সন্তান আসেনি। রাঙাবাবু, সংসারে শুধু মেয়েরাই কি বন্ধা হয়? আমার স্ত্রীও এই কথাই বলে। আমাকে সে নিষ্ফলা বাজা গাছ বলে। তুমি কি বাচ্চা হওয়া বন্ধ করেছ? না আমি গর্ভনিরোধক পিল খাই? রাঙাবাবু বললেন, তাহলে আমাকে দয়া করে পরীক্ষা করার অনুমতি দাও। বিমলা বলল, আপনি কি শুধুই পরীক্ষা করতে চাইছেন? না বিমলা, আমি আমার সৃষ্টির সাফল্যও পেতে চাইছি। বিমলা বলল, রাঙাবাবু, এটা কিন্তু শর্তের মধ্যে ছিল না। আপনার এই পরীক্ষা করতে গিয়ে যদি আমি সত্যিই গর্ভবতী হই, তাহলে তার পরিণাম কি হবে বুঝতে পারছেন? রাঙাবাবু বললেন, যদি সন্তান আসে তাহলে সে তোমার আর শেখরের পরিচয়ে বড় হবে। তোমার সঙ্গে নিশ্চয়ই শেখরের দাম্পত্য সম্পর্ক আছে। আমি তোমার 4 সন্তানেরই দায়িত্ব নেব। তোমার মাসোহারাও বাড়িয়ে দেব। বিমলা বলল, সেই সন্তানের মুখে আপনি যদি বাবা ডাকি শুনতে না পান, তাহলে আপনার লাভ কি হবে? তাছাড়া আমি আমার স্বামীর কাছে কখনো মিথ্যে বলিনি। এত বড় মিথ্যেটা কি করে গোপন করব? রাঙাবাবু বললেন, বাবা ডাক না শুনলেও তাকে দেখতে তো পাবো। বিমলা, জীবনে না হয় একটা মিথ্যে বললে। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। বিমলা বলল, আচ্ছা, আপনারা কি বাচ্চা হওয়ার ব্যাপারে ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার সব রকম পরীক্ষা করে বলেছিলেন আমাদের দুজনেরই কোনো দোষ নেই। কিন্তু আমার স্ত্রী এটা বিশ্বাস করে না। সে আমাকে এই জন্য দায়ী করে দাম্পত্য সম্পর্ক ত্যাগ করেছে। বিমলা কিছুক্ষণ চিন্তা করে বলল, বেশ,
তাহলে আমারও কিছু শর্ত আছে। আপনার ঔরসে আমার গর্ভের সন্তান এলে আপনি এই জীবন থেকে আমাকে মুক্তি দেবেন। রাঙাবাবু বললেন, আর বাচ্চা না এলে? বিমলা, আমি তো তোমার কাছে মাসে 2বার কিংবা 3বার আসি, আমাদের মধ্যে তো সময়ের চুক্তি হয়নি। বিমলা বলল, জানি রাঙাবাবু, আপনার হাত থেকে আমার মুক্তি নেই। বেশ, তাই হবে। বাচ্চা না এলে আপনার মর্জি মতোই আসবেন। রাঙাবাবু বললেন, আমি তোমার শর্তে রাজি বিমলা। সেক্ষেত্রে আমাকে 2 মাস ঘন ঘন আসবার অনুমতি দেবে তো? বিমলা বলল, একটা মাস শুধু বাদ দিয়ে পরপর 2 মাস কেন, 3 মাস ঘন ঘন আসবেন। এই একটা মাস আমার মনকে একটু প্রস্তুত হওয়ার সময় দিন। আমি গর্ভবতী হলে আপনি আর আসবেন না, এটা কথা দিলেন তো? কথা দিলাম বিমলা। বিমলা 2 দিন পর থেকেই শেখরের সঙ্গে ঘন ঘন মিলিত হলো। শেখর বলল, কি গো, আমাকে যে বাড়াবাড়ি রকম ভালোবাসছো? ছেলে মেয়ের দোহাই দিয়ে কালে ভদ্রত দয়া করতে। বিমলা বলল, তোমাকে মাঝে মাঝে পরীক্ষা করতে আমার ইচ্ছে করে। তোমার কথার মাথামুন্ডু আমি ঠিক বুঝতে পারছি না বিমলা। তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি সারা জীবন শুধু আমার পাশে থেকো। ঠিক 1 মাস 4 দিন পর রাঙাবাবু এসে বললেন, বিমলা, তুমি প্রস্তুত তো? বিমলা বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। তুমি খুশি মনে মত দিচ্ছ? বিমলা বলল, না রাঙাবাবু, আপনার সঙ্গে আমার খুশির সম্পর্ক নয়। আমি শুধু একবার লটারির টিকিট কাটতে চাইছি। বলতে পারেন আমার ভাগ্যেরও পরীক্ষা করতে চাইছি। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আপনার বুঝে কাজ নেই। মেয়েরা রহস্য করে কথা বলতেই ভালোবাসে। ঠিক 1.5 মাস পর বিমলা একদিন রাঙাবাবুকে বলল, রাঙাবাবু, আমার গর্ভে আপনার সন্তান এসেছে। কি বলছো বিমলা, এত তাড়াতাড়ি? তুমি নিশ্চিত? আমি যে ভাবতেই পারছি না। রাঙাবাবু, আমি 3 সন্তানের মা। গর্ভ লক্ষণ আমার নখদর্পণে। আমি নিশ্চিত হয়ে বলছি। এবার কিন্তু আপনার শর্ত মতো কাল থেকে আপনি আসবেন না। আপনার সঙ্গে আমার কোনো রকম দৈহিক সম্পর্ক থাকবে না। আর এই সন্তান নিয়ে কোনো বাড়াবাড়িও করবেন না। সে আমার 3 ছেলে মেয়েদের সঙ্গেই বড় হবে। আপনি আর আমি ছাড়া পৃথিবীর তৃতীয় ব্যক্তি কেউ যেন না জানে। রাঙাবাবু বললেন, তাহলে এরপর থেকে তোমার সঙ্গে যোগাযোগ একেবারেই বন্ধ? বিমলা বলল, রাঙাবাবু, আমি অকৃতজ্ঞ নই। আপনি দিনের বেলা বা সন্ধেবেলায় বাড়ির সদর দরজা দিয়ে অবশ্যই আসবেন। শেখরের সঙ্গে গল্প করবেন, ওর শরীরের খোঁজ খবর নেবেন। আমি সবার সামনে যথাসাধ্য আপনাকে আপ্যায়ন করব। বিমলা, তুমি আমাকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার দিলে। আমি আজীবন তোমার কাছে ঋণী থাকব। বিমলা নরম গলায় বলল, রাঙাবাবু, আপনি যে বন্ধা নন সেটা প্রমাণ হলো। এবার আপনি স্ত্রীর প্রতি মনোযোগী হন, তাকে যত্ন করুন, তাকে ভালোবাসুন, তার সঙ্গে এক ঘরে এক বিছানায় রাত কাটান। তিনি হয়তো তার সন্তানহীনতা থেকে আপনাকে কটু কথা বলেন, কিন্তু তিনি আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু ও হিতাকাঙ্ক্ষিনী। রাঙাবাবু বললেন, আমার স্ত্রী এখন আমার বোনের বাচ্চাদের নিয়ে অনেকটাই ভালো আছে। আমার সঙ্গেও হাসি মুখেই কথা বলে। তোমার কথা আমি মনে রাখবো বিমলা। বিমলার ছেলে গোবিন্দর বয়স এখন 3.5 বছরের কাছাকাছি। বিমলা পরদিন থেকেই গোবিন্দকে তার ঠাকুমা ও দিদিদের সঙ্গে শোয়ার বন্দোবস্ত করল। রাতে শেখরকে তেল মালিশ করতে করতে বলল, আজ থেকে আমি তোমার সঙ্গে তোমার পাশেই ঘুমাবো। গোবিন্দ এবার থেকেও ঠাকুমা দিদিদের সঙ্গে ঘুমাবে। শেখর বলল, তোমাকে আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন গো? মেঝের বিছানা থেকে সোজা আমার পাশে। আমাকে কি দয়া করছো, নাকি রাঙাবাবুকেও মনটা দিয়ে দিলে? বিমলা আহত হয়ে বলল, তুমি এমন কথা বললে আমাকে আত্মহত্যা করতে হয়। তোমার জন্য, এই সংসারের জন্য যত পাপ যত বিষ সব এই শরীরে ঢেলেছি। দয়া তো তুমি আমাকে করবে। দয়া করতে না পারলে তুমি অন্তত ঘেন্না করো না। তুমি ঘেন্না করলে আমি সহ্য করতে পারবো না। শেখর বিমলাকে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করো বিমলা। পাপ যদি বলো সেটা আমি করেছি। তোমাকে সারা জীবন ভরণ পোষণের অঙ্গীকার করে কথা রাখতে পারিনি। তুমি তো পুণ্যের কাজ করেছো। অনেক দিন পর দুটো শরীর গভীর মিলনে তৃপ্ত হলো। বিমলা বলল, আজ তোমাকে একটা সুখবর দেব। আজ থেকে আমি রাঙাবাবুর হাত থেকে মুক্ত। শেখর বলল, উনি এমনি এমনি তোমাকে মুক্তি দেবেন? তাহলে তো বলতে হয় মানুষটা পুরোপুরি অমানুষ নয়। বিমলা বলল, ঠিকই বলেছ। আমি ছেলে মেয়েদের বড় হবার দোহাই দিয়ে ওনাকে পায়ে ধরে অনুরোধ করেছিলাম। উনি রাজি হয়ে আমাকে কথা দিয়েছেন। উনি সব কিছুর সঙ্গে মাসোহারাও বন্ধ করবেন না বলেছেন।
শেখর বলল, বিমলা, এই 1.5 বছরের দুঃস্বপ্নটা মন থেকে মুছে ফেলে এসো, আমরা আবার নতুন করে বাঁচি। রাঙাবাবুর স্ত্রীর ফুটফুটে কন্যা সন্তান হওয়ায় খবর বিমলা শাশুড়ির কাছ থেকেই জানল। খবরটা জেনে বিমলা স্বস্তি বোধ করল। রাঙাবাবু গোটা পাড়ার সঙ্গে তাদের বাড়িতেও মিষ্টি পাঠালো। বিমলার সংসার ছন্দেই চলতে লাগলো। ছেলেমেয়েরা আস্তে আস্তে বড় হতে লাগলো। এভাবেই কেটে গেল বেশ দীর্ঘ কটা বছর। কমলা স্থানীয় কলেজে বিয়ে পড়তে পড়তে রাঙাবাবু একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এলেন। ছেলে সরকারি চাকরি করে। কলকাতায় নিজেদের বাড়ি, 2 দিদির বিয়ে হয়ে গেছে, নির্ঝঞ্ঝাট সংসার। এই পাত্র বিমলা ও শেখরেরও পছন্দ হলো। ঘোষাল বাড়িতে প্রথম বিয়ের সানাই বাজল। কয়েক বছর পর চপলাও বিয়ে পড়তে পড়তেই স্থানীয় প্রাইমারি স্কুলে চাকরি পেল। তার চাকরিটা যাতে বজায় থাকে সেই জন্য রাঙাবাবু যোগাযোগ করে এক উকিল পরিবারে হাই স্কুলের শিক্ষকের সঙ্গে চপলার বিয়ে ঠিক করল। বিমলার কথা মতো রাঙাবাবু বিমলার 2 মেয়ের বিয়েতেই বেশি আতিশয্যও দেখায়নি। পরবর্তী সময়ে বিমলার ছোট ছেলে কৃষ্ণ কমার্স নিয়ে বিএ অনার্স কমপ্লিট করে কলকাতায় ব্যাংকে চাকরি পেল। বড় ছেলে গোবিন্দ সেই সময় ইংরেজি নিয়ে এমএর ফাইনাল ইয়ার। রাঙাবাবু বিমলার কাছে একান্তে প্রস্তাব দিলেন, বিমলা, আমি কৃষ্ণকে কলকাতায় একটা বড় ফ্ল্যাট কিনে দিতে চাই। প্লিজ তুমি আমার ছেলের জন্য এটুকু করতে দাও। বিমলা বলল, রাঙাবাবু, আমি বহুদিন আগেই আপনাকে সব শর্ত থেকে মুক্তি দিতে চেয়েছিলাম। কৃষ্ণকে একটা ফ্ল্যাট কিনে দেওয়ার দরকার বুঝলে আমিই কিনে দেব। সেটা আমি দিলেও আপনারই দেওয়া। এবার আপনি নিজের সংসারের দিকে, মেয়ের দিকে নজর দিন। রাঙাবাবু বললেন, বিমলা, আমার মেয়ের দিকে, স্ত্রীর দিকে আমি যথেষ্ট নজর দিই। মেয়েকে ডাক্তারি পড়াচ্ছি, কিন্তু আর কেউ না জানলেও বিমলা, তুমি তো জানো কৃষ্ণ আমার সন্তান। এ কথা দ্বিতীয়বার আর উচ্চারণ করবেন না। আপনি যা কিছু দিয়েছেন তার বিনিময় আমাকে আজন্মের সংস্কার, পবিত্রতা, সতীত্ব সব বিসর্জন দিতে হয়েছে। আপনি যদি এই গরিব পরিবারটার ওপর দয়ার হাত, সাহায্যের হাতটা কিছুটা বাড়িয়ে দিতেন, তাহলে সারা জীবন আমি আপনাকে দেবতার আসনে বসিয়ে রাখতাম। আমি তো এত সব কিছু চাইনি। দরিদ্র পরিবারের মেয়ে আমি, দারিদ্রতা আমার অভ্যেস। আমার ছেলে মেয়েদের মেধা ছিল, 2 মেয়ের অসামান্য রূপ ছিল। মেধা না থাকলে আপনি হাজার সাহায্য করলে ওরা প্রতিষ্ঠিত হতে পারতো না। তবুও শেষ কথা এটাই রাঙাবাবু, আপনি শর্তের বাইরে এত দয়া না করলে এত কিছু আমি পারতাম না। আপনি আমার গোটা পরিবারের একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু। কথা দিয়ে অনেকেই কথা রাখে না। আপনি আমার কাছে একজন ব্যতিক্রমী, উদার মনের মানুষ। বিমলা, তুমি এত কিছু বলার পরও আমি তোমার উপর রাগ করতে পারছি না। আমি আজও বিশ্বাস করি তোমার সামান্য সঙ্গ ও সাহচর্যে আমি নতুন জীবন পেয়েছি। সন্তানের মুখে বাবা ডাক শুনতে পেয়েছি। কয়েক বছর পর গোবিন্দ কাছাকাছি সদর শহরে অধ্যাপনার চাকরি পেল। ইতিমধ্যে বিমলার শাশুড়ি ও মা মারা গেছেন। পিসি শাশুড়ি 2 বছর পর গোবিন্দর বিয়ে দেখে মারা যান। শেখরের ডান হাতের বেশ কিছুটা উন্নতি হলেও হাতটা অনেকটাই কমজোরি আছে। তবুও তার চেহারাতে এখন সুখী গৃহস্থের ছাপ। তাদের অভাবনীয় সাফল্যে তার চোখে জল আসে। বিমলাকে বলে, তুমি নিজেকে বলিদান দিয়ে সংসারকে ভরিয়ে দিয়েছ। তোমার কাছে আমি যতটা অপরাধী ঠিক ততটাই ঋণী। বিমলা বলল, আমি তোমার থেকে কৃতজ্ঞতা ঋণ কোনোটাই চাই না। তুমি শুধু আমাকে ঘেন্না করো না। বিমলা ভরা সংসারের সুখের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। বিমলার জীবনে একটা ইচ্ছে ও দায়িত্ব তার ছোট ছেলে কৃষ্ণকে সংসারী করা। ডাক্তার দেখিয়ে চিকিৎসা করেও তার শরীর দিন দিন ভেঙে যেতে লাগলো। মাঝে মাঝেই তার ধুম জ্বর হয়, আবার ডাক্তারের ওষুধে ভালোও হয়ে যায়। ইদানিং তার বুকে একটা চিনচিনে ব্যথা হয়। সেটা সে স্বামী ছেলের কাছে গোপন করে। কৃষ্ণ ছুটি ছাটায় বাড়ি আসে। বিমলা একদিন শেখরকে ডেকে বলল, হ্যাঁ গো, আমি ভালো থাকতে থাকতে জমি জায়গার একটা ব্যবস্থা করে যেতে চাই। তুমি 2 বিঘে জমি আর পুকুরটা বেচে দিয়ে কৃষ্ণকে কলকাতায় ফ্ল্যাট কিনে দাও, আর বাকি জমি 2 ছেলের নামে সমান অংশে লিখে দাও। সঞ্চিত টাকা পয়সা অনেকটাই হয়েছে, ওটা 4 ছেলে মেয়ের নামে নমিনি করে দিও। আমি মেয়েদেরও একেবারে বঞ্চিত করতে চাই না। আর এই বাড়িটা গোবিন্দর নামে করে দিও। এসব ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব করো। আমি মৃত্যুর ঘণ্টা শুনতে পাচ্ছি। শেখর ব্যাকুল হয়ে বলল, তুমি কি আমাকে একলা রেখে পালিয়ে যেতে চাইছো? বিমলা বলল, বালাই ষাট, তুমি একলা কোথায়? তোমার 4 সন্তানই বাধ্য সন্তান। একটা মেয়ে তোমার কাছাকাছি থাকলো। গোবিন্দ এখানে চাকরি করবে। গোবিন্দর বউ খুব ভালো মনের মেয়ে।
আমি খুব ভালো পরিবারেই ওর বিয়ে দিয়েছি। পরিবারের শিক্ষাই মানুষের আসল শিক্ষা, সে তোমাকে যত্নে রাখবে। শেখর বলল, তুমি কি ইচ্ছে করে মরতে চাইছো? তোমার কি এমন দুরারোগ্য ব্যাধি হয়েছে? গোবিন্দ তোমাকে তো কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে চাইছে, তুমি কেন এমন জেদ করছো? বিমলা ম্লান এসে বলল, জন্ম মৃত্যু তো ঈশ্বরের হাতে। ইচ্ছে করে মরতে চাইলে তো অনেক আগেই মরতে পারতাম গো। ভাগ্যে আয়ু থাকলে ঠিক বেঁচে উঠব। তোমাকে যা বললাম সেটা করো। জমির দলিল, টাকা পয়সার কাগজ সব লোহার সিন্ধুকে রাখা আছে। আমার হাতটা দিয়ে কৃষ্ণর বউয়ের মুখ দেখো। ঝুমকো জোড়া তো বড় বৌমাকেই দিয়েছি। শেখর পরদিন গোবিন্দকে বিমলার কাছে ডেকে এনে বলল, দেখ বাবা, তোর মা এখন থেকেই শুধু মরার কথা বলছে। গোবিন্দ বলল, বাবা, আমি ভাইকে বলে একটা বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছি। মার কোনো কথা আমি শুনবো না। বিমলা বলল, বেশ, আমি তোদের সব কথা শুনবো, কিন্তু তার আগে তোর বাবাকে কিছু দায়িত্ব দিয়েছি, সেটা শেষ হলেই আমি যাব। দিন 15-র মধ্যেই শেখর সব কাজ শেষ করলো। শুধু বিমলার কথা মতো কৃষ্ণর জন্য ফ্ল্যাট কেনার দায়িত্ব গোবিন্দ নিল। সব ঠিক হয়ে যাওয়ার পর শেখর বলল, বিমলা, গোবিন্দ বলেছে সে পরশুদিন তোমাকে কলকাতায় নিয়ে যাবে। আমি তোমার সব কথা শুনেছি, এবার কিন্তু তোমার কোনো ওজোর আপত্তি শুনবো না। বিমলা বলল, ওগো, আমার বুকের যন্ত্রণাটা মনে হচ্ছে বেড়েছে। কি বলছো তুমি? কাল পর্যন্ত তুমি ভালোই ছিলে, আর বুকের যন্ত্রণার কথা তো আগে বলনি। বিমলা বলল, মাঝে মাঝে খুব সামান্য একটু চিনচিনে ব্যথা হতো, গ্যাসের ব্যথা বলে গ্রাহ্য করিনি। তুমি ব্যস্ত হওয়ায় মতো কিছু হয়নি। তুমি বরং একবার ডাক্তার ডাকো, রাস্তায় ব্যথাটা বাড়লে তোমরা অসুবিধেই পড়বে। শেখর বলল, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। গোবিন্দ তো কাজে বেরিয়ে গেছে, ততক্ষণে বৌমা তোমার কাছে বসুক। না, বৌমাকে ডেকো না, সে সবে মাত্র রান্নাবান্না সেরে একটু বিশ্রাম নিচ্ছে। তুমি বরং যাওয়ার আগে একবার রাঙাবাবুকে ডেকে দিয়ে যাও। তার আগে তুমি আমার কাছে এসো, তোমাকে একটা প্রণাম করি। আজ একটা সত্যি কথা বলে যাও, কৃষ্ণের জন্ম নিয়ে তোমার কোনো সন্দেহ নেই তো? শেখর বলল, বিমলা, আমার মতো করে কেউ তোমাকে চেনে না। আমি জানি তুমি কখনোই আমাকে মিথ্যা বলনি। আমি এটাও জানি তুমি রাঙাবাবুর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি এই কৌশলটা করতে বাধ্য হয়েছ। বিমলা, দয়া করে তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা একবারও বলবে না। ভেবো না আমি এত তাড়াতাড়ি মরবো না। রাঙাবাবু এলে বিমলা বলল, রাঙাবাবু, আমি আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, তাই মৃত্যুর আগে আপনাকে সত্যিটা না বললে আমার অন্যায় হবে। রাঙাবাবু, কৃষ্ণ আমার আর শেখরের সন্তান। আমি আপনাকে মিথ্যে বলেছিলাম, তুমি আমাকে এত বড় প্রতারণা করতে পারলে? তুমি আমার কাছে যা চেয়েছিলে তার অনেক বেশি তোমাকে দিয়েছি। কৃষ্ণ জন্মের পরও শুধু আমার সন্তান বলে আরও 10 বিঘে জমি মোটা অঙ্কের টাকা দিয়েছি। বিমলা বলল, রাঙাবাবু, কাউকে তো আমাকে মিথ্যা বলতেই হতো। আমার বিবাহিত স্বামী আর আপনার মধ্যে আপনাকে মিথ্যে বলাটাই আমাকে বেছে নিতে হয়েছিল। এছাড়া আপনার হাত থেকে মুক্তি পাওয়ার পথ ছিল না, না হলে সারা জীবন আপনার বাধা রক্ষিতা হয়ে আমাকে থাকতে হতো। ভেবে দেখুন রাঙাবাবু, আপনি নিজে বলেছিলেন আপনার সন্তান আমার গর্ভে না এলে সম্পর্ক যেমন ছিল তেমনই থাকবে, কারণ চুক্তির কোনো সময় নির্দিষ্ট ছিল না। চতুর্থ সন্তান তো আপনার হাত থেকেই বাঁচার জন্যই নিতে হয়েছে। আর আমি মনে করি আমার জন্যই আপনি নতুন করে স্ত্রীর যত্ন করেছেন, তার সঙ্গে সহবাস করেছেন, আর তার ফসল আপনার সন্তান। দীর্ঘদিন আপনার স্ত্রীর সঙ্গে আপনার দৈহিক সম্পর্ক ছিল না, এটাও তো আপনার প্রাপ্তি। বিমলা একটু থেমে বলল, রাঙাবাবু, একজন স্বামী কতখানি বুকে যন্ত্রণা নিয়ে কতটা অসহায় হলে স্ত্রীকে পরপুরুষের কাছে পাঠাতে বাধ্য হয়, সেটা আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মানো পুরুষের কোনো ধারণাই নেই। একদিন আপনি নিজেই বলেছিলেন কৃষ্ণ অবৈধ সন্তান। আপনি বলুন, আপনার অবৈধ সন্তান ধারণ করে আমার স্বামীর সঙ্গে এত বড় প্রতারণা করতাম কি করে? সময়ের 1 মাস আগে কৃষ্ণ জন্মেছিল আসলে, কিন্তু কৃষ্ণ ঠিক সময়ে জন্মেছিল, এটা নিয়েও আপনার সন্দেহ থাকা দরকার ছিল। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেছিলেন, আর আপনার বিশ্বাসটাকেই আমি কাজে লাগিয়েছিলাম। রাঙাবাবু, আমি বেঁচে থাকলে হয়তো এই আঘাতটা আপনাকে দিতাম না, কৃষ্ণর পরিচয় চিরকাল আপনার কাছে গোপন রাখতাম। কিন্তু আমি জানি আমার মৃত্যু আসন্ন। মৃত্যুর পর আপনি কৃষ্ণকে নিজের ঔরসজাত সন্তান মনে করে তাকে রাজা করে দিতেন, কিন্তু আমার আর 3 সন্তানকে প্রশ্নের মুখে পড়তে হতো। আমি বেঁচে থাকলে এটা করতে পারতেন না,
কারণ আপনি আমাকে আজও ভালোবাসেন, তাই মৃত্যু শয্যায় শুয়ে আপনাকে এত বড় সত্যিটা গোপন করলাম না। আমি আর হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। রাঙাবাবু উদ্বিগ্ন হয়ে বলল, বিমলা, তোমার কষ্ট হচ্ছে কথা বলতে, তুমি চুপ করো। আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেলেও তোমার এই শেষ সময় বলছি, আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। তোমার মতো নির্লভ চরিত্রের মহিলা আমি খুবই কম দেখেছি। তুমি চাইলে তোমাকে যা দিয়েছি তার 4 গুণ সম্পত্তির টাকা আমি দিতে পারতাম। তোমাকে গয়না দিয়ে গা মুড়িয়ে দিতে চেয়েছিলাম, তুমি নাওনি। আজ তোমার প্রতি শ্রদ্ধায় আমি মাথা নত করলাম। আজ তুমি আমাকেও ক্ষমা করে দাও। ডাক্তারবাবু আসার পরপরই বিমলা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। দুটো মানুষ মনে প্রাণে নিঃস্ব হয়ে গেল। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।